আপু ভ্যাকসিন নিয়ে তো এখন অনেক কনফিউশন। আগে আমরা সবসময় জানতাম যে ভ্যাকসিন ভালো, বাচ্চাদের ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন জীবন বাঁচায়, কিন্তু এখন অনেক কথা শোনা যায় ভ্যাকসিন নিয়ে যে ভ্যাকসিনের কারণে বাচ্চারা বুদ্ধি প্রতিবন্ধী হয়, অথবা করোনা ভ্যাকসিনের সময় কারণে আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, অথবা বাচ্চাদেরকে বিভিন্ন ভ্যাকসিন দিলে বাচ্চারা অটিস্টিক হয়ে যায় বা এলোমেলো উল্টাপাল্টা বিহেভ করে, এরকম বিভিন্ন কথা শোনা যায়। তো অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট এই ব্যাপারে আপনি যদি বলতেন যে আসলে ভ্যাকসিনের ব্যাপারে একটা এডুকেটেড অপিনিয়ন কি? আমাকে যখন কেউ পার্সোনালি অ্যাজ আ ফিজিশিয়ান আমার ওপিনিয়ন শুনতে চায় যে আমি কি আমার বাচ্চাকে টিকা ভ্যাকসিন দিব, কোন টিকাগুলো দিল সবগুলোই কি দিব, একটা প্রাইভেট হসপিটালে গেলে বা কোনো এক জায়গায় গেলে তো টিকার অনেক লম্বা একটা লিস্ট থাকে, তাহলে কি আমি সব দিয়ে দিব? আমি ইউজুয়ালি যেটা বলে থাকি যে ইপিআই বেসড যেটা থাকে, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা এক্সটেন্সিভলি রিসার্চ এবং ডাব্লিউএইচও থেকে রেকমেন্ডেশন থেকে সবকিছু চিন্তা করে এই স্কেডিউলটা তৈরি করা হয়। তো আমার সাধারণত যেটা অ্যাজ আ ফিজিশিয়ান রেকমেন্ডেশন থাকে যে আপনি আর কিছু হোক না হোক আপনার সন্তানের জন্য অন্তত ইপিআই স্কেজুলের ভ্যাকসিনগুলো, যদি তার না কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো কারণে সে ইমিউনো কম্প্রোমাইজ না থাকে, যদি বা ডাক্তারের কোনো নিষেধ না থাকে, সেক্ষেত্রে তাকে অন্তত ইপিআই স্কেজুলের ভ্যাকসিনগুলো অবশ্যই দেওয়া জরুরি। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে ইনফেকশাস ডিজিজগুলো অনেক বেশি প্রেভেলেন্ট এবং বাচ্চারা অল্পতেই অসুস্থ হয়ে যেতে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়াবে। এছাড়াও বাকি ভ্যাকসিনগুলা যদি আপনার ফিজিশিয়ানের রেকমেন্ডেশন থাকে বা বিভিন্ন কারণে আপনাকে যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের মতামত নিয়ে সেটা নিতে পারেন, কিন্তু ইপিআই গুলো অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই জরুরি। ভ্যাকসিন আসলে অনেক বড় একটা অংশ ইনফেকশাস ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে অথবা প্রিভেন্টিভ মেডিসিনে আমরা দেখে থাকি। অ্যাক্টিভ ভ্যাকসিনেশন হতে পারে, প্যাসিভ ভ্যাকসিনেশন হতে পারে। অ্যাক্টিভ ভ্যাকসিনেশনে ইউজুয়ালি আমরা একটা ডেড ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটিনিউটেড ফর্মে দিয়ে থাকি, আর প্যাসিভ ভ্যাকসিনেশনে ইউজুয়ালি আমরা অ্যান্টিবডিজ বা ইমিউনোগ্লোবুলিনস দিয়ে থাকি, এবং দুটো দেওয়ার বিভিন্ন ক্যাটাগরিজ আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেখানে দেখি যে একটা ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে আমাদের ইনফেকশাস ডিজিজের প্রেভালেন্সটা তুলনামূলক অনেক বেশি। তার মধ্যে যেখানে দেখা যায় যে একটা বড় পোর্শন অফ দ্য পপুলেশন আসলে লোয়ার ইনকামের মধ্যে পড়ে, তাদের মধ্যে হয়তো বা লিভিং কন্ডিশনসগুলো অনেক ভালো না, তাদের ক্ষেত্রে আসলে ডিজিজ প্রিভেনশনটা খুবই জরুরি। এবং এছাড়াও দেখা যায় যে আমাদের অনেক জায়গায় না চাইলেও হয়তো হাইজিন প্র্যাকটিসেসগুলা হয়তো বা অত সুন্দর করে মেনটেন করা হয় না, যে সেক্ষেত্রেও আমাদের যেগুলো ওয়াটারবর্ন ডিজিজেস বা কন্টামিনেশনের মাধ্যমে স্প্রেড হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে এই ভ্যাকসিনগুলা ডিজিজ প্রিভেনশন, মানে যেমন টাইফয়েড, তারপর স্যালমোনেলা, এই ধরনের আরও যেসব রোটা ভাইরাস, ডায়রিয়া এবং এই জাতীয় খাবারের মাধ্যমে যেসব স্প্রেড হয়, সেই ডিজিজগুলো আসলে অনেক সুন্দরভাবে প্রিভেন্ট করতে পারে। এছাড়াও দেখা যায় যে বাচ্চাদের মধ্যে আমাদের ইপিআই স্কেডিউল বলেন এবং অন্যান্য আরও কিছু ভ্যাকসিন আছে যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ভ্যাকসিন দেওয়ারও কিছু ক্রাইটেরিয়া আছে, যে অনেকে যেরকম বলে থাকে যে ভ্যাকসিন দিয়ে তো আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, আমার বাচ্চার আরো এই সমস্যা ওই সমস্যা, হাঁচি কাশি আরো অনেক ধরনের বেড়ে যাচ্ছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করা হয়, যেমন বাচ্চা অসুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন না দেওয়া, সে যদি কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজ থেকে থাকে বা তার যদি অন্য আরো কোনো ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ থেকে থাকে, তাদের ক্ষেত্রে লাইভ ভ্যাকসিনগুলো দেওয়া যাবে না। এবং দেখা যায় একটা নির্দিষ্ট বয়সের পর যে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিনের জন্য বয়স আছে যে এই বয়সে এটা, এগুলো সবকিছু যদি মেনে চলা হয়, তাহলে দেখা যায় যে অ্যাকচুয়ালি ভ্যাকসিনের ডিসঅ্যাডভান্টেজেসের চেয়ে অ্যাডভান্টেজেসটাই বেশি। এবং প্রচলিত কিছু যেসব ধারণা থাকে যে ভ্যাকসিন দিলে বাচ্চার এএসডি হচ্ছে, এডিএইচডি এবং অন্যান্য আরো ধরনের সমস্যা হচ্ছে, এগুলা আসলে সায়েন্টিফিক্যালি এখন পর্যন্ত কোনো বেসিস বা এখন পর্যন্ত কোনো রেজাল্টস পাবলিশ হয়নি যে এরকম আসলে প্রমাণিত যে এই কারণেই এটা হচ্ছে। সো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে এখন যেরকম মিজলস আউটব্রেক হয়েছে, অনেক বাচ্চা অনেক বাজেভাবে আক্রান্ত হয়েছে এবং অনেক বাচ্চা মারাও গিয়েছে। এটা যদি আমরা সঠিক সময়ে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন বলেন, ডিজিজ প্রিভেনশনটা করা যেত, হয়তোবা চাইলে অনেক কিছু আমরা এটা কমাতে পারতাম বা প্রতিরোধ করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আসলে সায়েন্টিফিক ভিউ দেখতে একটা ইনফেকশাস ডিজিজ প্রিভেনশনের জন্য বিভিন্ন অনেক ধরনের আরো যেসব প্রিভেন্টেবল ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আসলে ভ্যাকসিনের কার্যকারিতাই অনেক বেশি। ভ্যাকসিন না দিলে আসলে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে অন্যরা ভ্যাকসিন দিচ্ছে কিন্তু আমি দিব না, কিন্তু সেক্ষেত্রে হয় কি যে ওই মানুষটা একটা নিজে যেহেতু ইমিউন সিস্টেমেরটা তার এরকম ভ্যাকসিনের প্রতি এরকম যখন আস্তে আস্তে প্রিভেলেন্সটা এরকম বাড়তে থাকে, তখন যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলে থাকি। হার্ড ইমিউনিটি মানে যখন মেজরিটি অফ দ্য পোর্শন, প্রায় 70-90% অফ দ্য পপুলেশন ভ্যাকসিনেটেড হয়ে যায়, তখন বাকিরা অটোমেটিক্যালি ভ্যাকসিনেটেড না হলেও তারাও ইমিউন সিস্টেমের বেনিফিটসগুলা
পেতে থাকে। কিন্তু যখন দেখা যায় যে আমি ভ্যাকসিন দিব না, অন্যরা দিচ্ছে দেখ, তো সেই ক্ষেত্রে যখন এই প্রিভ্যালেন্সটা বাড়তে থাকে তখন হার্ড ইমিউনিটিটা ব্রেক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা ভ্যাকসিনটা না দিই তাহলে যেমন একটা বড় এক্সাম্পল হলো পোলিও। বাংলাদেশ থেকে পোলিও এরাডিকেটেড হওয়ার একটা বড় কারণ হলো একদম এক্সটেন্সিভ ভ্যাকসিনেশন প্রোগ্রামসগুলো করা হয়েছিল, এবং এরপর থেকে ইপিআইতে বাচ্চাদের যেসব প্রিভেন্টিভ ভ্যাকসিনসগুলো ওগুলোও দেওয়ার জন্য কিন্তু অনেক বড় ধরনের আমরা অনেক ক্যাটাস্ট্রফি বলেন বা অনেক বড় ধরনের খারাপ সিচুয়েশনস অ্যাভয়েড করতে পারেছি। কিন্তু যখনই আস্তে আস্তে এই হার্ড ইমিউনিটিটা ব্রেক হতে থাকে তখন দেখা যায় যে এই প্রিভেন্টেবল ডিজিজগুলো বা ইনফেকশাস ডিজিজগুলোর প্রিভ্যালেন্স বাড়তে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ভাবি আমি দিচ্ছি না, আমার পার্সোনাল চয়েস। হ্যাঁ, অবভিয়াসলি এভরিবডি ইজ এন্টাইটেলড টু দেয়ার ওন চয়েস, বাট আমাদের তো অনেক সময় বিগ পিকচারটাও দেখতে হয়। আমি কোনো কিছু জাস্ট শোনা কথায় বিশ্বাস না করে আমি যদি নিজে রিসার্চ করি, আমি যদি নিজে জানার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা আসলে একটা ভালো ওপিনিয়নে বা একটা ভালো রেজাল্টে আসতে পারবো। যারা বাইরের দেশে থাকেন, দ্বিতীয়ত যারা ঢাকার বাইরে থাকেন তারা ঢাকার মতো একদম একটা স্পেশালাইজ সার্ভিসেস চাচ্ছেন। তৃতীয়ত তারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায় এবং টাইমিংটা মিলাতে পারছে না। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যেমন ফ্যামিলি প্রেশার থাকে বা ছোট বাচ্চা থাকে বা স্টুডেন্ট, তারা অনেক সময় তাদের গোপনীয়তা রক্ষা করে অন্য কাউকে জানাতে চায় না। এগুলো সব প্রাইভেসি মেনটেন করার জন্য তারা ইন পার্সন না এসে অনলাইনে দেখাতে কমফোর্টেবল ফিল করে। তো সেক্ষেত্রে দেখা দিয়েছে যে এসব যখন যাদের কারো লিমিটেশনস থাকে, তারা ইন পার্সন আসতে পারছেন না, তাদেরকে আমরা ইন পার্সনে আমরা যতটুকু সময় দিয়ে ধৈর্য সহকারে এমপ্যাথেটিক্যালি এবং একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ করে থাকি, অনলাইনেও আমরা আপ টু মার্ক রেখে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এবং অনেকের ক্ষেত্রে যেটা আমি খুব পার্সোনালি ফেস করে থাকি বা দেখে থাকি, যে যারা বাইরে থাকেন তারা প্রায় সময় অনেক বাইরে যখন সাইকিয়াট্রিস্ট তাদেরকে দেখাতে হয়, তারা বিভিন্ন সময়ে যেহেতু অন্য এথনিসিটি থাকে, ন্যাশনালিটি থাকে, তারা একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলেন, একটা কালচারাল ডিফারেন্স থাকে, সব কিছু মিলিয়ে তারা অনেক সময় কমফোর্টেবল ফিল করে না ও তাদের সাথে সেশন নেওয়াতে। সেক্ষেত্রে দেখা যায় যে যদি অনলাইন সার্ভিসেসটা যেহেতু আমাদের অ্যাভেলেবেল থাকে, তারা প্রায় সময় এরকম নিয়ে থাকে এবং তারা নিজেরাই ফিডব্যাক দেয় যে হ্যাঁ, তার বাইরে সেশন নেওয়ার থেকে দেশীয় কোনো ডক্টর বা সাইকিয়াট্রিস্ট অনলাইনে নিতে পারে, তাদের জন্য অনেক বেশি উপকার হয়ে থাকে। এবং যারা ধরেন বিভিন্ন কারণে ছোট বাচ্চা আছে, সে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এসে একটা যে সেশন নেবে, এতটুকু সময় তার বাচ্চাকে রেখে আসবে বা নিয়ে আসবে, এটা তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই সব পেরেন্টস বা সেই সব মায়েদের জন্য অনলাইন সার্ভিসেসটা খুবই ইউজফুল।